বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ছেলের বুকের রক্ত জ্বললে ওই সাদ্দামরা আমি ছাইড়ে দেবো? আপনি কি মনে করেন আমি মুক্তিযুদ্ধ? সাদ্দামের 14 গোষ্ঠীকে মুক্তিযুদ্ধ করছে আরে সাদ্দামের 14 গোষ্ঠীকে মুক্তিযুদ্ধ করছে আপনি সাদ্দাম। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তের মধ্যে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা কোটা আন্দোলনের কিছু দৃশ্য দেখেছেন, যেখানে ছাত্রছাত্রীদেরকে নির্মমভাবে মারছে। কারা, কেন, কী কারণে মারছে? এদিকে মুক্তিযোদ্ধা মামুনুল ইসলাম রবি উনি কঠিন সংকেত দিয়েছেন, হুঁশিয়ার দিয়েছেন, যেটা আমাদের বাংলাদেশের সবচাইতে বিশেষ করে মূল্যবান একটি কথা বলেছেন উনি পিতা হিসেবে বলেছেন যে সাদ্দাম আমার ছেলেকে মেরে জখম করে দিবেন আর আমি চুপ করে বসে থাকব, আমি সেই পিতা নই, আমি মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি সব জানি। কিন্তু সাদ্দামের 14 গোষ্ঠীও মুক্তিযুদ্ধ করেন নাই। এই সূত্র ধরেই আপনাদেরকে সেই ভিডিও লাইভে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল থেকে উত্তর দক্ষিণ বিভিন্ন টোকাই বস্তির পোলাপান থেকে নিয়ে আসছে। সাধারণ ঢাকা ইউনিভার্সিটির মতো প্রাচ্য অক্সফোর্ড খ্যাত ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে, মেধাবী শিক্ষার্থীদেরকে মারার জন্য। তো আপনি ঢাকা মেডিকেলে যদি যান, সো ঢাকা মেডিকেলে আপনি দেখবেন মিনিমাম হচ্ছে 200+ হচ্ছে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়ে আছে। সো এইখান থেকে আবার হচ্ছে আমাদের ক্যাম্পাসে, আমাদের হলে, আমাদের বাসায় এসে আমাদেরকে আক্রমণ করতেছে। সো কারা একটা পরিচয়হীন এরকম সন্তানগুলো এসে আমাদেরকে আক্রমণ করে যাবে, আমরা সয়ে যাব, এটা তো সম্ভব না কখনোই। ছাত্রলীগের ভাড়া করা গন্ডা বাহিনী টোকায় এবং ওনারা ঢাকার বাইরে থেকে বাস নিয়ে আসছে আমাদের হামলা করার জন্য। প্রায় শতাধিক শিক্ষার্থী ডিএমসিতে ভর্তি আছে আহত হয়ে। এখন এদের প্রশাসন আমাদের কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতেছে না। ডাবির প্রশাসন সব চুপ, বুঝতেছে না এরা আমাদের আমরা সকল নিরাপত্তাহীনতায় ভুগতেছি। প্রায় 4 ঘন্টা ধরে ওনাদের আমরা ট্যাকেল করছি। পুলিশের কোনো ভূমিকাই ছিল না। আমরা বিকাল 4টা থেকে 7টা পর্যন্ত 1000 টোকাইয়ের সাথে আমরা 300 জন ছিলাম যুদ্ধ করতেছি। তাদের সাথে বুলেট ছিল, তারা অনবরত আমাদের দেশীয় অস্ত্র ছিল, এমনকি ককটেল ফাটাইছে। আমরা কি করবো? আমরা সবাই নিরীহ ছাত্র। তারা বলছে যে আপনাদের এখান থেকে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, আমাদের কাছে কোন রূপ অস্ত্র এরকম কিছু নাই। ওরা সশস্ত্র গোষ্ঠী, ওরা আসছে ককটেল নিয়ে এই এলাকায় মানে বোমাবাজি করছে, ককটেল ফুটাইছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো নীরব ছিল, পুলিশ প্রশাসন একদম নীরব ছিল, তাদের ভূমিকা ছিল না বলেছে। ছাদ থেকে যখন ইট পাটকেল মারতেছে ওদের প্রতিহত করার জন্য তারা এখান থেকে গুলি ছুটছে, রাবার বুলেট মারছে, একজনের পিঠে লাগছে। স্টুডেন্ট সে আমাদের এখন আমরা কি বলবো, অনেক স্টুডেন্ট ঢাকা মেডিকেলে শতাধিক স্টুডেন্ট আহত অবস্থায় আছে। টোকাইগুলা কিভাবে ক্যাম্পাসের মধ্যে ককটেল বিস্ফোরণ করে, এটা আমাদের কোশ্চেন। কিভাবে প্রশাসন কি করে? এখানে প্রশাসনকে বারবার অবহিত করা হয়েছে যে ক্যাম্পাস টোকাই মুক্ত করো। 5 ঘন্টা পরে এসে আমাদেরই বলে হলের মধ্যে যাইতে, কেমনে বলে এটা? তাদেরকে লজ্জা হওয়া উচিত। 5 ঘন্টা পরে এসে আমাদেরই বলে হলে যাইতে। এখন বাইরে থেকে পোলাপান টোকাই এসে তাদেরকে বাইর করতে পারেন, আমাদেরই বলে হলে যাইতে। পুলিশের ভূমিকা আমাদের পুরো নেগেটিভ। ওনারা বারবার আমাদেরকে চাপ দিচ্ছে শুধু আমরা হলে চলে যাওয়ার জন্য, বাট ওনারা ওই দিক থেকে ছাত্রলীগকে কোনোভাবে কিছু বলতেছে না, যাতে আমরা হলে চলে গেলে ওরা ঠিকই হলটা দখল করবে এবং ওরা যে সিলেক্ট করবে আমাদের সাধারণ ভাইদেরকে ওরা পরবর্তীতে টার্গেট করবে। ঠিক আছে, আজকে সারাদিন আমরা শান্তিপূর্ণ মিছিল করতে গিয়েছিলাম, বাট ওরা ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল থেকে উত্তর দক্ষিণ বিভিন্ন টোকাই বস্তির পোলাপান থেকে নিয়ে আসছে। সাধারণ ঢাকা ইউনিভার্সিটির মতো প্রাচ্য অক্সফোর্ড খ্যাত ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে, মেধাবী শিক্ষার্থীদেরকে মারার জন্য তারা টোকাই নিয়ে আসছে। কি অবস্থা এখন দেখুন। আমাদের ক্যাম্পাসে নিরাপদ না, আমরা নিরাপদ একটা ক্যাম্পাস চাই। প্রথমত আমাদের কথা হচ্ছে আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। কি দেখছেন এবং কিভাবে আপনারা এই আন্দোলন? প্লিজ আমি আগে এখন একটা সমঝোতার চেষ্টা করছি। আমার কাছে যে হেল্প চাবে আমরা সেই হেল্প করবো।
দর্শক, ইতিমধ্যে আপনারা সেই নির্মম দুর্ঘটনা দেখেছেন, অর্থাৎ দুর্ঘটনা না, এটিকে ঘটনা ঘটানো হয়েছে। সেই সূত্রটা ছাত্রদের উপরে কিভাবে আন্দোলন করেছে সেগুলো আপনারা সরাসরি শুনতে পেয়েছেন, জানতে পেরেছেন, দেখতে পেরেছেন। কিন্তু প্রশ্ন এখানেই রয়ে যায়, কি অপরাধ ছিল এই ছাত্রদের যে ছাত্রলীগের হেলমেট বাহিনীরা রাতের আধারে ছেলে এবং মেয়ে এদের কোনো পার্থক্য নাই, সবাইকে উড়াধুড়া মেরে জায়গা ত্যাগ করতে হয়েছে। কিন্তু কেন এই ভাগ, কেন আজকে দেশে এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে? এটি কি ইচ্ছা করেই ঘটানো হচ্ছে, নাকি দেশের ভাবমূর্তি নষ্ট করছে এরা? এদের চাহিদাটা কী ছিল? কোটা আন্দোলন। এর সূত্র ধরে ছাত্রলীগ কি করলো এই ঘটনাটাকে? এটাকে সাধুবাদ জানাচ্ছে কেউ, নাকি এটাকে প্রতিবাদ জানাচ্ছে কেউ? চলুন আমরা সেই রবির কাছে চলে যাই, তাহলে বুঝতে পারবো পিতা হিসাবে সে কি বলছেন। আমার ছেলের বুকের রক্ত জ্বললে ওই সাদ্দামরা আমি ছাইড়ে দেবো? আপনি কি মনে করেন? আমি মুক্তিযুদ্ধ, সাদ্দামের 14 গোষ্ঠীকে মুক্তিযুদ্ধ করছে। আরে সাদ্দামের 14 গোষ্ঠীকে মুক্তিযুদ্ধ করছে। আপনি সাদ্দাম অক্ষত অবস্থায় আপনার মার কাছে ফিরে যাবেন, তাইলে আমি বাবা হিসাবে ব্যর্থ হয়ে গেলাম। মুক্তিযুদ্ধ করেছিলাম, অস্ত্র হাতে নিয়েছিলাম। আপনি সাদ্দাম খেয়াল রাখবেন, আপনি আমার সন্তানের গায়ে হাত দিবেন, আপনিও কিন্তু অক্ষত অবস্থায় বাড়ি ফিরবেন না। এই সাদ্দাম 18 সালে তৎকালীন কোটা নিয়ে যারা আন্দোলন করেছে তাদের আন্দোলনে হামলা করে শত শত আজকের মতো কোটার পক্ষের বিপক্ষের ছাত্রছাত্রীদেরকে সেই দিনও এইভাবে আহত করেছিল। দেশটাকে তো 3টে ভাগে ভাগ করে ফেলাইছেন। আপনারা হলো মুক্তিযোদ্ধা একটা গ্রুপ, স্বাধীনতা বিরোধী রাজাকাররা এক গ্রুপ, আর রোহিঙ্গারা হলো এক গ্রুপ। 13 লক্ষ রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে আছে। প্রতি মাসে কিন্তু বিল্লার নাকি 30,000 40,000 করে আপনি মুক্তিযুদ্ধের এখানে পড়াই করতে আসছে। তার সাথে মুক্তিযুদ্ধগিরি দেখান। আমরা মুক্তিযুদ্ধ করছি, আমি মুক্তিযুদ্ধ করছি। আমার এক ছেলে ব্যাংকে জব করে, আর এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। আমার ছেলের বুকের রক্ত জ্বললে ওই সাদ্দামরা আমি ছাইড়ে দেবো? আপনি কি মনে করেন? আমি মুক্তিযুদ্ধ, সাদ্দামের 14 গোষ্ঠীকে মুক্তিযুদ্ধ করছে। আরে সাদ্দামের 14 গোষ্ঠীকে মুক্তিযুদ্ধ করছে। বলেন, লিস্ট নিয়ে আসেন। আপনি কথা বলেন না আনোয়ার ভাই, আপনি চুপ থাকেন, আপনি চুপ থাকেন। আপনার সময় আমি কথা বলিনি, আপনি চুপ থাকেন, আপনি শুনেন। আপনি যা বলছেন সে প্রশ্নের উত্তর দিব, আপনার প্রশ্নের উত্তর দিব আমি, আপনি চুপ করে থাকেন। আপনি যে কথা ইয়ামিন বলতে চেষ্টা করছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাজমুল আলম আজকে পদত্যাগ করেছে। ছাত্রলীগের 4 জন কেন্দ্রীয় নেতা এই কোটার পক্ষে সমর্থন জানিয়ে পদত্যাগ করেছে। আপনি আজকে যে কথাগুলি এখানে বলছেন শুনেন, আমরা কিন্তু ইতিহাস ভুলে যাইনি। এই সূর্য সেন হল যেখান থেকে আজকে আমাদের কোটার ছাত্রদের উপরে হামলা করেছে, এই সূর্য সেন হলে 73 সালে রক্ত ঝরেছে, 7 মার্ডার হয়েছে। এই ছাত্রলীগের নেতারা সেদিন কোহিনুরকে সহ 7 জনকে হত্যা করেছিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছিল এই ছাত্রলীগ। 73 সালে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে গিয়েছিল, সেই ইতিহাস মুছে যায়নি। এই সাদ্দাম 18 সালে তৎকালীন কোটা নিয়ে যারা আন্দোলন করেছে তাদের আন্দোলনে হামলা করে শত শত আজকের মতো কোটার পক্ষের বিপক্ষের ছাত্রছাত্রীদেরকে সেই দিনও এইভাবে আহত করেছিল। সেই ইতিহাস তো আমাদেরকে জানতে হবে। আপনি আজকে বলছেন, আজকে দেখেন আপনার ফুটেজ, আনোয়ার ভাই বিজ্ঞ মানুষ, সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করেছে। যে সমস্ত ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে সেখানে তাদের চেহারা দেখেন, তারা কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঢাকা শহরের সকল টোকাই, ফুটপাতে যারা ব্যবসা করে, অবৈধভাবে চাঁদাবাজি করে, সেই হ্যামলেট বাহিনী আবারও আজকে আমরা দেখলাম ওই নিরাপদ সড়কের বিরুদ্ধে যেভাবে হ্যামলেট বাহিনী, সেই হ্যামলেট বাহিনীকেও দেখলাম তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে রোকেয়া হলে সামনে তারা উলঙ্গ নৃত্য করেছে, মেয়েদেরকে উত্তেজিত করেছে, টিচ করেছে। আপনি বলেন এইটা ছাত্রলীগ? এই ছাত্রলীগের আদর্শ? আজকে এখানে কথা বলতে আসছেন, ডে 1 যেদিন আন্দোলন শুরু হয়েছে সেদিনও তারা বলেছে আমরা কোটার বিরুদ্ধে, আমরা সংস্কার চাই এবং নির্বাহী আদেশের মাধ্যমে। একজন মুক্তিযোদ্ধা,
একজন মুক্তিযোদ্ধার কতটুকু ব্যথা লেগেছে। সেই মুক্তিযোদ্ধা রবি যখন একজন পিতা হিসেবে দাঁড়িয়েছেন, তখন সেই মুক্তিযোদ্ধা পিতা বলছেন যে আমি যুদ্ধ করেছি, আমার সেই ক্ষমতা আছে। কিন্তু এই সাদ্দামের 14 গোষ্ঠীও যুদ্ধ করেন নাই, আর তার 14 গোষ্ঠীও মুক্তিযোদ্ধা নেই। তাহলে সেই সাদ্দামের কি ক্ষমতা আছে? সাদ্দাম আমার ছেলেকে মেরে রক্তাক্ত করে দিচ্ছে এবং আরও অন্য, কিন্তু আমরা কেউ প্রতিবাদ করছি না। তবে আমি ছেড়ে দেব না সাদ্দামকে, কেননা আমার সন্তান যদি জখম হয়ে বাড়িতে ফিরে, তাহলে আমি চুপ করে বসে থাকবো না। আমি আবার যুদ্ধের মাঠে নামবো, আবার যুদ্ধ করব, আবার দেশে অনেক কিছু সৃষ্টি করব। আসলে একজন বাবার জন্য কতটুকু যৌক্তিক অথবা কতটুকু দেশের জন্য ক্ষতিকর। কেননা সেই সময় যুদ্ধ করেছিলেন দেশের জন্য, আর এখন যুদ্ধ করবেন সন্তানের জন্য। বাবা, সেই মুক্তিযোদ্ধা বাবা, যে বাবা দেশের জন্য এত লড়াই করেছেন, মৃত্যুকে পরোয়া করেন নাই, কিন্তু সেই বাবা আজকে দেশের জন্য নয়, নিজের সন্তানের জন্য যুদ্ধ ঘোষণা করছেন। দর্শক, ভিডিওটা যারা দেখবেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।